মাঙ্গলিক না, অষ্টকূট বিচারে 36-এ 36 পয়েন্ট পেয়েছেন। এরকমও দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে, হ্যাঁ বিবাহ ডিভোর্স পর্যন্ত গেছে, এরকম হয়েছে। তো যাই হোক, এটা কেন হয়েছে এই নিয়েই আজকে আমার অনুষ্ঠান। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সকলে খুব ভালো আছেন, আপনাদের কাজ প্রচণ্ড ভালো চলছে, সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বিবাহ কেন্দ্রিক। হ্যাঁ, এরকম প্রচুর মানুষ আছেন যারা আপনাদের আপনারাও আছেন কি বিবাহ করেছেন কিন্তু বিবাহ ডিভোর্সের দিকে চলে গেছে, আপনাদের কোর্ট কেস চলছে, সেই কেসে হয়তো ফেসেই আছেন, কোর্ট কেস চলছেই যাচ্ছে, বছরের পর বছর কোর্ট কেস চলছে। কিংবা আপনারা তো ভাবেনই, খুব দেখাশুনো করে বিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, সেটা মেয়েদের ক্ষেত্রে হতে পারে, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। বিবাহ অর্থাৎ একটা সফট কর্নার, সেই সফট জায়গাটি যখন আঘাত পড়ে, সেই সফট জায়গাটার মধ্যে যখন সেটি বিচ্ছেদের দিকে যায়, সেই সফট জায়গাটিকে নিয়ে যখন কোর্টে যেতে হয়, তার জ্বালাটা যেটা কতটা হয়, যারা এই জ্বালায় ভুগছেন তারাই জানেন। তো যাই হোক, এটি কেন হয়, এতে জ্যোতিষশাস্ত্রীয় বিচার কি, সেই নিয়েই আজকে আমার এই অনুষ্ঠান। তো যদি মনে হয় যে অনুষ্ঠানটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে বা ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে এক্ষুনি আমার ভিডিওটিকে লাইক করে দিন। আর যদি নতুন ভিউয়ার্স হন আমার চ্যানেলে, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। দেখুন, এক ব্যক্তি একদিন কি করলো, এক খুব প্রতিভাশালী লোককে দেখলো, যার প্রচুর কোটি কোটি টাকা আছে, প্রচুর ধন সম্পত্তি আছে। তাকে দেখে সে মনে করলো যে না, আমাকে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে হবে। এইটি ভেবে সে কী করলো, প্রচুর ধন সম্পত্তি কামাতে লাগলো, রাত দিন এক করে খাটাখাটনি করে প্রচুর ধন সম্পত্তি কামানোর সে চেষ্টা করলো, কামাতে লাগলো। করতে করতে একটা দিন কি হলো, তার সে অনেকটা ধন সম্পত্তি কামিয়েও নিয়েছে। ইভেন একটা দিন, এরকম সময় একটা দিনে কি হয়েছে, সে একজন পণ্ডিত মানুষের সঙ্গে তার দেখা হলো, মানে যার খুব নলেজ, তার প্রচুর ফলোয়ার্স। তো তাকে দেখে সে মনে করলো যে আমি শুধু ধনসম্পত্তি কামাচ্ছি না, আমাকে কিছু বিদ্যাও অর্জন করতে হবে, কিছু জ্ঞানও অর্জন করতে হবে। সেই ফলস্বরূপ সে অনেক পড়াশুনো শুরু করলো। সে তখন ধন কামানোটাকে ভুলে দিয়ে পড়াশোনায় বেশি মন দিল, সে পড়াশুনো করতে লাগলো। এমত অবস্থায় সে পড়াশুনো করে হয়তো সামান্য কিছু নলেজ তার হয়তো গ্যাদার হয়েছে। এরকম করতে করতে একদিন তার একটি মিউজিশিয়ানের সঙ্গে দেখা হলো। সেই মিউজিশিয়ান ভালো মিউজিক বাজায়, তার প্রচুর ফলোয়ার্স আছে, প্রচুর তার ফ্যান্স আছে, প্রচুর। তো সেটা দেখে সে মনে হলো, না আমাকে ভালো একটা সিঙ্গার হতে হবে, ভালো মিউজিশিয়ান হতে হবে, ভালো মিউজিক বাজাতে হবে। তো সেটা দেখে সে মিউজিক শেখারও অনেক চেষ্টা করলো আর কি। সে অনেক কষ্ট করে রাত দিন এক করে সে কিছুটা গিটার বাজানোও শিখলো, কিছুটা সে হয়তো সিঙ্গিংও শিখলো। তো একটা সময় কিছু বছর পর সে গিয়ে দেখলো যে আমি তো কিছুই করতে পারলাম না, না আমি ধনসম্পত্তি কামাতে পারলাম, না আমি ভালো নলেজেবল পার্সন হতে পারলাম, না আমার বিদ্যা আছে, আর নাই আমি বড় একটা সিঙ্গার হতে পারলাম, কিছুই হতে পারলাম না। তো এমত অবস্থায় সে ভাবনা চিন্তা করতে করতে একদিন একজন মহাত্মা ব্যক্তির সঙ্গে তার দেখা হলো, একজন সন্ন্যাসীর সঙ্গে। তো তার জীবনের কাহিনীগুলো সে তার এই সন্ন্যাসীকে শেয়ার করলেন। সন্ন্যাসীর সঙ্গে শেয়ার করার পর সন্ন্যাসী মৃদু হেসে একটা কথা বললেন, দেখো, জীবন বৈচিত্র্যময়, অর্থাৎ আমাদের পৃথিবী বৈচিত্র্যময়। এখানে একটার পর একটা তুমি আকর্ষিত করার মতো, মানে যেসব জিনিস তোমাকে আকর্ষিত করবে সেরকম তুমি জিনিস পাবে। অর্থাৎ তুমি দেখবে যে কিছু কিছু জিনিস তুমি যেটাতে আছো সেটাকে তোমার ভালো লাগছে না, তার থেকে বেটার কিছু পাবে। আবার তুমি দেখবে যে তার থেকে বেটার কিছু আছে। তো সেই মোহমায়াতে না পড়ে একটি মাত্র লক্ষ্য স্থির করতে হবে। একটি মাত্র লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে যদি এগোনো যায়, সাকসেস অতি অবশ্যই পাবেন। আপনি হয়তো চাকরি করছেন, চাকরির সঙ্গে সঙ্গে চাকরিটা যদি আমার ঠিকঠাক না হয়, আমি এই বিজনেসটা করব। তো যখন আপনি দুটো অপরচুনিটিকে, মানে দুটো নৌকায় পা দিলেন না, তখনই কিন্তু আপনি লাইফের সবথেকে ভুল ডিসিশানে চলে এলেন। তখনই কিন্তু আপনার সেই দিন থেকেই কিন্তু আপনার জীবনের আস্তে আস্তে ঊর্ধ্বগতি থেকে নিম্নগতিতে আপনি চলে আসবেন। ডিসিশান একটা হবে, তবেই তাতে সাকসেস আসবে। দুটো ডিসিশন নিয়ে যারা চলে, বারবার ধরে একটা কথা আপনারা খেয়াল করবেন, যারা দুটো ডিসিশন নিয়ে চলে, এটা না হলে এটা হবে, তার কাছে কিন্তু দুটোই ফেল হয়। জাস্ট একটা ডিসিশন নিয়ে চলবেন এবং সেই ডিসিশনেই সাকসেস আসবে। তো লক্ষ্য একটি স্থির থাকবে, তার পাশে আনুষঙ্গিক ছোটো ছোটো কিছু কাজকর্ম করুন, ঠিক আছে, কিন্তু লক্ষ্য যে না আমাকে একটা জায়গায় যেতে হবে, এটাই আমার শেষ লক্ষ্য। তো সেই লক্ষ্যকে অবলম্বন করে আপনারা যদি রোড ম্যাপ বানিয়ে চলেন, সাকসেস আপনাদের পায়ের তলায় এসে পড়বে, আপনাদেরকে দৌড়তে হবে না সাকসেসের কাছে। তো যাই হোক, আজকে আমার যে ভিডিওটি সেটি আমি বলেইছি, তো এটি হলো বিবাহ কেন্দ্রিক। আপনারা বিয়ে করেছেন বা আপনারা হয়তো আপনাদের ছেলে মেয়ের সন্তানের বিয়ে দিয়েছেন,
দেওয়ার পর কিছুদিন ভালো চলছে, 6 মাস 1 বছর ভালো চললো, তারপরে দেখলেন আপনি যে মেয়েকে হয়তো শ্বশুরবাড়িতে পাঠিয়েছেন সেখান থেকে নানা ধরনের কমপ্লেন, আপনাদের যে জামাই আপনি খুব ভালো দেখে বিয়ে দিয়েছেন, যে জামাইয়ের ভালো স্যালারি, ভালো গাড়ি বাড়ি সব কিছু দেখে বিয়ে দিয়েছেন, কিন্তু দেখলেন যে আপনার মেয়েটি সুখে নেই। এরকম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে এসছে, প্রচুর ক্লায়েন্ট। জামাইকে স্করপিও দিয়েছে, এরকমও এসছে, বিয়ের যৌতুকে জামাইকে স্করপিও দিয়েছে, কিন্তু সেই স্করপিওতে জামাই তার মেয়েকে না বসিয়ে অন্য মেয়েকে বসাচ্ছে। এরকমও আমার কাছে প্রচুর এক্সাম্পল আছে, এরকম ক্লায়েন্টও এসছে। তো যাই হোক, কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকমও বিবাহতে আপনারা দিয়েছেন, বিয়ে দিয়েছেন মেয়েকে, বা আপনার যদি ছেলে হয় ছেলেকে বিয়ে দিয়েছেন, কিন্তু বিবাহটি টিকলো না, বিবাহটি চলে গেল আপনার কোর্ট কেস পর্যন্ত, তারপরে ছাড়খাড়। মানে আপনারা যে এখানে আমাদের সব হয়ে গেল, ওয়েস্টেজ অফ মানি হলো, ওয়েস্টেজ অফ আপনাদের ফেস লস হলো, সব কিছু হয়ে গেল, একটা সামাজিক একটা মান সম্মান সব চলে গেল, আর বিশেষ করে আপনার মেয়ের কিংবা আপনার ছেলের জীবনটি তো বরবাদ হয়ে গেল। তো যাই হোক, আমার কথা যে আপনারা দেখাচ্ছেন, আপনারা বিয়ে দিচ্ছেন, লাখ লাখ টাকা খরচা করে বিয়ে দিচ্ছেন, কিন্তু 500 টাকা খরচা করে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে গিয়ে দুজনের জোটক বিচারটা করান। এবার জোটক বিচারেরও কিছু সিস্টেম আছে, আমরা দেখেছি অষ্টকূট বিচারে 36-এ 36 পেয়েছে, এরকম প্রচুর মানুষ থাকে, অষ্টকূট বিচারে 36-এ 36, কিন্তু অ্যাস্ট্রোলজার বলে দিয়েছেন যে হ্যাঁ আপনারা বিয়ে করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও এরকম আমি প্রচুর দেখেছি আমার প্র্যাকটিস লাইফে, যে তারা বিয়েটা করেছেন ঠিকই, কিছুদিন ঠিক ছিলেন, কিন্তু তারপরে শেষ লাইফ মানে 6 মাস 1 বছর পরে সেটি চলে গেল বিবাহ বাধার দিকে, অর্থাৎ সেটি কোর্ট কেস হলো, ঝগড়া অশান্তি, তারপর থেকে একটা বিশাল একটা দ্বন্দ্ব, হাত তোলাতুলি মারামারি, একটা বিচিকিচ্ছিরি পরিবেশ নিয়ে সেটি চলে গেল, কোর্টে উঠলো, বছরের পর বছর কেস ঝুলতেই থাকলো, কিংবা সেটি ডিভোর্সে পরিণত হলো। তো যাই হোক, এটি কেন হয়? এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যাটি, মাঙ্গলিকও না, আপনার মেয়ে মাঙ্গলিকও না, মাঙ্গলিক নিয়ে আমি আসবো পরে কোনো ভিডিওতে আসবো, কি কি হলে মাঙ্গলিক হয় না হয়, মাঙ্গলিক কি আদেও হয় না হয়, এইসব ব্যাপার নিয়ে, মাঙ্গলিক ভালো না খারাপ এর পিছনে প্রচুর রিজন আছে, প্রচুর ব্যাখ্যা আছে, এইসব নিয়ে আমি পরে আসবো। তো আজকে আমার তো মূল আলোচ্য বিষয় বিবাহ কেন্দ্রিক। আপনাদের জন্মছকে, অর্থাৎ যেখানে লগ্নটি লেখা থাকে, দেখবেন আপনাদের বাচ্চাটা আপনারা নিজেরাই খুলবেন, লগ্ন যেখানে লেখা থাকে সেই লগ্নটিকে এক ধরে যদি সপ্তমভাবে যান, 1 2 3 4 5 6 7, সপ্তমে এসে স্টপ হয়ে যাবেন। সেই সপ্তম ভাবটা যেভাবে পড়ছে, সেই ভাবের যে অধিপতি গ্রহ সে হলো আপনাদের বিবাহ কারক গ্রহ। সেই সপ্তম ভাব যদি কোনোভাবে যদি ড্যামেজ থাকে, আর তার পঞ্চম ভাব মানে কি হচ্ছে, পঞ্চম ভাব হচ্ছে প্রেম, বিয়ে করবেন একটা তো প্রেম প্রীতি ভালোবাসা, আর অষ্টম ভাব কি হচ্ছে, আপনারা বিয়ে করলেন, বিয়ের পর আপনাদের তারপরে লাইফটা কী যাবেন, সেটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম ভাব। তো অনেকগুলো বিচার আছে, মেন হচ্ছে সপ্তম ভাব, লগ্ন থেকে স্টার্ট করবেন, সপ্তম ভাব মানে সপ্তম পতি যেখানে বসে আছে সেটি হলো আপনাদের সপ্তম ভাব। তো সপ্তম ভাবের অধিপতি হলো আপনাদের বিবাহ কারক গ্রহ। এই সপ্তম ভাবের অধিপতি যদি কোনোভাবে যদি ড্যামেজ থাকে, সপ্তম ভাবের অধিপতি যদি অষ্টমে বসে যায়, কিংবা সপ্তম ভাবের অধিপতি যদি ষষ্ঠে বসে যায়, কিংবা সপ্তম ভাবের অধিপতির ওপর যদি শনির কোনো যদি কুদৃষ্টি যদি থাকে, কিংবা রাহুর যদি কোনো নেগেটিভ দৃষ্টি থাকে, তাহলে এই সব যাবতীয় ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তির সৃষ্টি হবে। বিয়েটা করবেন, কিন্তু বিয়ের পর থেকে সেটা ঝগড়া অশান্তির সৃষ্টি হয়, সেটি একটি খারাপ পরিণতির দিকে যাবে। আপনাদেরকে বছরের পর বছর ঝুলে থাকতে হবে, বছরের পর বছর আপনাদের কোর্ট কেসেই মানে কোর্টে যাবেন, জুতের শুক্তলা হয়ে যাবে। এই একটা মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে আপনারা পড়েই থাকবেন, এই চক্র থেকে কোনোদিন বেরোতে পারবেন না। তো যাই হোক, যদি বিয়ে করছেন তো আমি বলবো যে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে ভালো করে নিজের ছকটিকে দেখাবেন। ওই অষ্টকূট বিচার করে আপনারা হয়তো ছেলেমেয়েরা নিজেরাই দেখে নিলেন, অ্যাপস তো ডাউনলোড তো করা যায়, সেখান থেকে দেখলেন 36-এ 36, ওরে বাবা আমাদের তো রাজ্য হয়ে গেল, আমরা তো ভালোই লাইফ কাটাবো। একদম রং ডিসিশন, একদমই রং ডিসিশন। ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, দুজনের যেসব ডেট অফ বার্থটা নিয়ে যাবেন, ভালো করে বিচার করাবেন। জ্যোতিষশাস্ত্রে কী হয়, যখন বিবাহ মানে কি অর্ধাঙ্গিনী, তো সেক্ষেত্রে এর কিছু গ্রহ কিন্তু ওভারল্যাপ করে। আপনার যেগুলো খারাপ যদি তার ভালো থাকে, আপনার পার্টনারের যদি ভালো থাকে, তাহলে কী হবে, কিছুটা অংশে ব্যালেন্স হয়ে সেই খারাপটা কিন্তু ভালোই পরিণত হবে। আবার আপনার ভালো আছে যে সব জায়গাগুলো, সেগুলো যদি আপনাদের পার্টনারের যদি খারাপ থাকে, তাহলে কী হবে, তার কিছু খারাপ অংশ আবার আপনার কাছে চলে আসবে। তো এটা একটা ওভারল্যাপিং সিস্টেম আছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। তো মেন যেটা ব্যাপারটা হচ্ছে সপ্তম ভাব। তো সপ্তম ভাব হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সপ্তম ভাব যদি এরকমভাবে যদি পীড়িত হয়ে থাকে, আবার নবাংশ চার্ট দেখা গেল যে সপ্তম ভাবের যে অধিপতি সে হয়তো ন্যাটাল চার্টে ভালো বসে আছে, কিন্তু আপনার নবাংশতে গিয়ে সে হয়তো নিচস্থ হয়ে বসে গেছে। আক্ষরিক অর্থে মনে হবে যে বিয়েটি হয়তো ভালো হচ্ছে, কিন্তু পরিণতি কিন্তু অত্যাধিক খারাপ হবে। তো যাই হোক, এই ব্যাপারগুলোকে মাথায় রেখে যদি আপনারা যদি একটুখানি যদি বিয়ের দিকে যদি এগোন, অর্থাৎ বিয়ে করার আগে, ম্যারেজ লাইফে যাওয়ার আগে যদি
আপনাদের যদি ছকটিকে নিয়ে গিয়ে কোনো যদি অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান এবং এরকমভাবে যদি এগোন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ম্যারেজ লাইফটা কিন্তু একটা সুখময় হতে পারে। আপনাদের সেই দুর্বিষহ জীবন থেকে কিন্তু আমরা সুখময় জীবনে আসতে পারেন। এবার আমি কয়েকটা টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাদের ম্যারেজ লাইফ খারাপ করে ফেলেছেন, আর তো কিছু করার নেই, সেই ম্যারেজ লাইফকে আপনারা কী করে ভালো করবেন। যাদের অগ্নিতত্ত্বের রাশির জন্ম, অগ্নিতত্ত্বের রাশি কী হচ্ছে মেষ, সিংহ এবং ধনু, যাদের এই রাশিতে জন্ম তারা কি করবেন, ম্যারেজ লাইফ খারাপ, এই রাশিতে জন্ম কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ খারাপ, তাহলে আপনারা কি করবেন, প্রতিদিন সকালে উঠে একটু আতপ চাল নেবেন আর একটু আখের গুড় নেবেন, একটু খাবেন, খেয়ে জল খাবেন, দেখবেন আপনাদের ম্যারেজ লাইফ আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাবে। যাদের পৃথ্বীতত্ত্বের রাশিতে জন্ম, পৃথ্বীতত্ত্বের রাশি হচ্ছে বৃষ, কন্যা এবং মকর, তো যাদের এই রাশিতে জন্ম তারা কি করবেন, প্রত্যেক বৃহস্পতিবার যদি হলুদ ড্রেস যদি পরতে পারেন, হলুদ ড্রেস, প্রতিটা বৃহস্পতিবার যদি হলুদ ড্রেস যদি পরতে পারেন, তারা কিন্তু খুবই শুভ একটা ফল পাবেন। মানে আপনাদের হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো ঝগড়া অশান্তি চলছিল, সেই ঝগড়া অশান্তি অনেকটা অংশে কমে যাবে, কিংবা আপনাদের তো লাভ লাইফের সমস্যা ছিল, সেই লাভ লাইফের সমস্যা অনেকটা অংশে কমে যাবে। যাদের বায়ুতত্ত্বের রাশিতে জন্ম, তত্ত্বগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাদের বায়ুতত্ত্বের রাশিতে জন্ম, অর্থাৎ যারা ধরে নিন মিথুন, তুলা কিংবা কুম্ভ, মিথুন, তুলা কিংবা কুম্ভ এই রাশিতে যাদের জন্ম, তারা কি করবেন, প্রতি শনিবার যদি হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন, প্রতি শনিবার যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে আপনাদের বিবাহ কেন্দ্রিক যে বাধা আস্তে আস্তে দূরীভূত হতে থাকবে, অর্থাৎ অন্ধকার আস্তে আস্তে কেটে যাবে এবং আলো আসতে থাকবে। এবার আসছি নেক্সট লাস্ট, অর্থাৎ যারা জলতত্ত্বের রাশির হবেন তারা হচ্ছে কর্কট, বৃশ্চিক এবং মীন। তো যাদের কর্কট, বৃশ্চিক এবং মীন এই রাশিতে জন্ম, তারা কি করবেন, প্রতি সোমবার যদি একটু দুধ, একটু আখের গুড় দিয়ে বাবার লিঙ্গে মাখিয়ে একটুখানি কাঁচা দুধ দিয়ে যদি বাবাকে স্নান করাতে পারেন এবং 8খানা বেলপাতা যদি বাবার মাথায় যদি দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বিবাহ কেন্দ্রিক বাধা আস্তে আস্তে দূরে যাবে এবং আপনাদের মধ্যে যে একটা প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্ক কিন্তু বজায় থাকবে। তো যাই হোক, আজকে আমরা আলোচ্য বিষয় ছিল কি না, বিবাহে কেন ডিভোর্স হয়, ডিভোর্সটা কেন হয়, সেই নিয়ে সামান্য কিছু জ্যোতিষশাস্ত্রীয় আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি চান যে বিবাহ কেন্দ্রিক আমি একটা সিরিজ বানাই, আরও কি প্ল্যানেটারি কন্ডিশন থাকলে বিবাহ হয় এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি আছে, সেই সব পথ নিয়ে যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, কিংবা আপনারা যদি শুনতে চান যে বিবাহ কেন্দ্রিক নিয়ে আমি একটা সিরিজ বানাই, তাহলে অতি অবশ্যই আপনারা সেটি কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব সেই বিবাহ কেন্দ্রিক একটি সিরিজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার, যাতে আপনাদের বিবাহ যাতে ডিভোর্সের কোর্টে যাতে না গিয়ে দাঁড়াতে হয়, সেরকমই আমি একটি সিরিজ বানানোর চেষ্টা করব। যদি আপনারা যদি সম্মতি থাকেন, যদি আপনারা যদি চান যে হ্যাঁ সেরকম আমি একটি সিরিজ বানাই, সেরকম কয়েকটা প্রোগ্রাম যদি আপনাদেরকে উপহার স্বরূপ দিই, তাহলে অতি অবশ্যই আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে মনে হচ্ছে তো এতক্ষণ লাইক করে দিয়েছেন, আর যদি নতুন ভিউয়ার্স যদি হয়ে থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কেননা আমার এরকম ভ্যালুয়েবল কথাবার্তা শুনতে হলে তো আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। তো যাই হোক, আমি তো আছি, আপনারা আছেন তো, অতি অবশ্যই থাকবেন। আরও অন্য কোনো দিন হাজির হব এরকম জ্যোতিষভিত্তিক অসাধারণ আলোচনা নিয়ে কিংবা কোনো টোটকা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।